বিকাল হয়ে গেল। তুবা ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে। চুপচাপ বাথরুমে চলে গিয়ে ফ্রেশ হয়ে নিল। খাবার মুখে দিতে যাবে তার আগেই ফোনটা বেজে উঠল। তুবা বিরক্তি নিয়ে ফোন নিতেই ঘাবড়ে যায়। আরও বিরক্ত হয়ে কল ধরল। সে হ্যালো বলার আগেই ওপাশ থেকে শোনা গেল, 8টার আগে চলে আসবেন। তুবা রাগে দাঁত কিরমির করে উঠল। রাগ সংযত রেখে বলল, আপনি না বলেছিলেন আজ আসতে হবে না? আগে আসতে না করেছে, এখন আসতে বলেছে, তাই আসবে। আজ আমি পারবো না, যাব না আমি। তাহলে কি আমি যাব? মানে? মানে আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। তুবার রাগ এবার চরম হলো। আপনি কিন্তু বেশি করছেন। তুবার গলার আওয়াজ নিচু করে দাঁত কেটে বলল, আপনি কিন্তু আমায় কিনে নেননি যে যখন বলবেন তখনই আসতে হবে। টাকা তো পাও। আজ লাগবে না আমার টাকা। তোমার টাকা লাগবে না, কিন্তু আমার তোমাকে লাগবে। দেখুন ভালো লাগছে না, কিন্তু আজ আমি আসতে পারবো না। তবে আমিই যাচ্ছি। তুবার আগে বলল, আমি আপনার এখানে কোনো দিন যাব না। আমার কোনো দায় পড়ে নাই ওখানে। আমি শুধু না পেরে টাকার জন্য যাই, আপনার কাছে যাব না। লীলাকে কল দিলে আমার টাকার ব্যবস্থা হয়ে যাবে। ভাত ছাড়লে কাকের অভাব হয় না। হ্যালো। তুবা আরও কয়েকবার ডাকলো, সাড়া নেই। খেয়াল করলো কল কেটে গেছে। রাগে বিদ্বেষে তুবা ফোন রেখে মাথা উপর দিকে তুলে নিঃশ্বাস ফেলে দিল। একবার চাইলো ভাতে হাত ধুয়ে নেবে, কিন্তু খিদেও লেগেছে খুব। ঠিক করলো খাবে। তুষি হুইলচেয়ার নিয়ে এগিয়ে গেল তুবার ঘরে। আপা, কার সাথে ঝগড়া করছিলে? কোথায়, কারোর সাথে না তো। আমি শুনলাম কি বলছিলে তুমি। কোথায় যাবে না বললে? টাকার কথাও কি যেন শুনলাম। কি হয়েছে আপা? তুবা কি বলবে বুঝতে পারছে না। তুষি এতটাও ছোট নয় যে তাকে যা তা বলে বুঝে দেবে। 16 বছরের মেয়েকে আর যাই হোক বাচ্চা বলা সাজে না। তুবা আমতা আমতা করে বলল, আরে চাকরিটা ভাবছিলাম করব না। কেন আপা, তোমার খুব কষ্ট হয়? তুষির কথা শুনে তুবার বুকটা ভারী হয়ে আসলো। চোখের পানি হুট করেই চলে আসলো। তুষিকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললো তুবা। না রে বোন, আমি তোর জন্য সব করতে পারি। তোর ভালোর জন্য নিজেকে আগুনেও দিতে পারি রে তুষি। বোনের কান্না দেখে তুষিরও চোখে পানি চলে এলো। আপা, তোমার বেশি কষ্ট হলে চাকরিটা ছেড়ে দাও। আমি হাঁটতে চাই না আপা, খেয়ে যেতে পারলেই হবে। না খেয়েও থাকতে রাজি আছি আপা। তুবা তাড়াতাড়ি উঠে তুষির গালে হাত দিয়ে তার চোখ মুখ মুছে দিয়ে বলল, একদম না, এসব কথা একদম বলবি না। তুই হাঁটবি, আমি আর তুই একসাথে হেঁটে অনেক দূরে যাব, অনেক পথ হাঁটবো। এসব কথা বলতে নেই শোনা। আমার কোনো কষ্ট হয় না, আমি ভালো আছি তুষি। আর চাকরিটাও ছাড়বো না। তোকে সুস্থ হতে হবে বোন। আমার সাথে হাঁটার জন্য হলেও তোকে সুস্থ হতে হবে। তুষি তখনও কেঁদে চলছিল। তুবার চোখ দিয়ে গড়গড় করে পানি ঝরছে। শিরিন বেগম আড়াল থেকে দুই বোনের কান্না দেখে চলে গেলেন। তুবাকে কথা শোনাতে ওনার আর ভালো লাগে না। মেয়েটা তাদের জন্য নিজের জীবনটাকেই শেষ করে দিচ্ছে। শিরিন নিঃশব্দে কেঁদে উঠলেন। আহফিনের নাম্বার থেকে এর মধ্যেই দুবার কল চলে এসেছে। তুবার কেন যেন আজ যেতেই মন চাইছে না, তাই চুপচাপ বসে আছে ফোনটা সাইলেন্ট করে। একটু পর একটা মেসেজ এলো। তুবা দেখতে পেল আহফিনের নাম্বার থেকে আসা মেসেজ। 5 মিনিট সময় দিলাম, গলির মুখে আসবে, নয়তো আমি ঢুকবো তোমার বাসায়। তুবা চিন্তা করলো, এমনিতেই সমাজে তাদের পরিবারকে কত কিছু শুনতে হয়, কত কথা তাকে নিয়ে কেউ দেখতে পারে না। এখন এমন হলে আরো অনেক বাজে কথা ছড়াবে। আর সবচেয়ে বড় কথা, তাদের জন্য এখন টাকার দরকার। তুবা নিজের রাগে পানি ঢেলে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। গলির মুখে যেতেই আহফিনকে দেখতে পেল। ল্যাম্পপোস্টের সামনে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মৃদু আলোয় খোঁচা দাড়িতে লোকটাকে বেশ সুদর্শন লাগছিল। তুবা এগিয়ে যেতে যেতে ভাবতে লাগলো, আজ তিনি নিজে এসেছেন কেন। তুবা যেতেই আহফিন চুপচাপ ভেতরে চলে গেল। তুবা এখনো দাঁড়িয়ে ভাবছিল। আহফিন পাশের দরজা ঠেলে দিয়ে 2 বার হর্ন বাজালো। তুবা ভাবনা রেখে গাড়িতে উঠে বসলো। আহফিন খুব দ্রুত গাড়ি চালাচ্ছে, কিন্তু কোনো কথা বলছে না, রোবটের মতোই চালিয়ে যাচ্ছে। তুবা বারবার তাকাচ্ছে লোকটার দিকে। খুব অসুবিধে হচ্ছে তার। সিট বেল্ট না বাঁধায় বারবার হেলে পড়ছে। তবুও আহফিনের সেদিকে খেয়াল নেই, যন্ত্রের মতো ড্রাইভ করছে। তুবা বিরক্তিকর চোখ মুখ নিয়ে তাকিয়ে আছে লোকটার দিকে। এটাকে মানুষ ভাবতেই ভুল হচ্ছে তার। সে ভাবছে এত নীরব কেন লোকটা। আজ কিছু জিজ্ঞেসও করছে না। কথা আছে ঝড়ের পূর্বে পরিবেশ শান্ত থমথমে হয়, তবে কি তাই? তুবা ঘন ঘন চোখের পাতা ফেললো। আহফিন গাড়ি থেকে নেমে সোজা ভেতরে ঢুকে গেল। তুবা নেমে যেন একটু স্বস্তি পাচ্ছে। এতক্ষণ শরীরের হাড় নেচেছে। তুবা আস্তে আস্তে ভেতরে ঢুকলো। এদিক ওদিক তাকিয়ে আহফিনকে দেখতে পেল না, হয়তো ঘরে আছে। তুবা সিঁড়িতে পা দিল, মনে মনে বলছে, লোকটা কি রেগে আছে? হঠাৎ এমন ব্যবহার, কি অদ্ভুত। তুবা রুমে ঢুকতেই আহফিন বাঘের থাওয়ার মতো তার বাহু দুটো আঁকড়ে দেয়ালের সাথে চেপে ধরল।
ভয়ে তুবার তরাস অবস্থা। সে খেয়াল করলো লোকটা ভয়ঙ্কর রেগে আছে, চোখগুলো লাল হয়ে আছে, সাপের মতো ফুটছে। তুবা বলল, ছাড়ুন আমায়। আহফিন রেগে মেগে তুবাকে দেয়ালের সাথে ঝাঁকি দিল। পিঠে খানিক লেগেছে তুবার, সেদিনের মতো। আহফিন এক হাতে তুবার গাল চেপে ধরল, দাঁত কেটে বলতে লাগলো, ফোনে কি বলেছিলে তুমি? এখন বলো, কি বলেছিলে ফোনে? ছাড়ুন আমায়। আহফিন চিৎকার করে বলল। বলো, কি বলেছিলে? ভয় এবার তুবার নাজেহাল অবস্থা, গুটিয়ে গেছে একদম, চোখ টলমল করে উঠছে। আহফিন বৃদ্ধাঙ্গুল দিয়ে তুবার ঠোঁট স্লাইড করতে করতে বলল, এই ঠোঁট দিয়ে তো বলেছ তুমি অন্য ছেলের সংস্পর্শে যাবে। কি বলেছিলে জানো? ভাত ছড়ালে কাকের অভাব হয় না, এটা বলেছিলে? আহফিন তুবার ঠোঁট ছেড়ে তার গলায় ধরলো, জোরালো ভাবেই ধরলো। তুবার কপালের চামড়া কুচকে এলো, এতে গলায় লাগছে খুব। কি করে বলতে পারলে তুমি? এত বড় সাহস তোর হলো কি করে, বল। আপনা আপনি আহফিনের হাত রাগের বশে আরো শক্ত হয়ে এলো। দম আটকে আসছে তুবার, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু লোকটার রাগ কমার কিংবা হাত ঢিলে করার নাম নেই। লোকটা কি তাকে মেরেই ফেলবে আজ? এবার বুঝি দমটাই বের হয়ে যাবে। তুবার চোখ উল্টে আসছে দেখে আহফিন ছেড়ে দিল। রাগে ভেতরটা জ্বলে যাচ্ছে তার। একটু দূরে গিয়ে সে দেয়ালে হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস নিল। ওদিকে তুবা কাশছে অনবরত, গলাটা খুসখুস করছে, ব্যথা হচ্ছে। আহফিন এসে তুবাকে আচমকা একটা চড় মেরে দিল। তাল সামলাতে না পেরে সে নিচে পড়ে যায়। তুবার কানের পোকা নড়ে গিয়ে পু পু শব্দ হচ্ছে, জোরটা বেশিই ছিল। তার গালে যেন কেউ লবণ মরিচ লাগিয়ে দিয়েছে। আহফিন এসে তুবাকে নিচ থেকে উপরে তুলল। তুবার চোখ পানিতে টইটুম্বুর। আহফিন দেখেও না দেখার ভান করে তুবার বাহু চেপে ধরল। তোকে কয়েকবার বলেছিলাম আমার মুখের উপর কোনো কথা বলবে না, আর সেখানে তুই কি করে বলতে পারলে ভাত ছড়ালে? তোকে মেরে ফেলতে ইচ্ছে করছে আমার, এতটুকু বাঁচে। কথাটা শেষ করতে ইচ্ছে হলো না, তার আগেই আরেকটা চড় পড়লো তুবার গালে। এবার তুবা কেঁদে দিল। আহফিন দেখছে তুবার চোখ দিয়ে পানির পর পানি পড়ছে। তার কি করা উচিত সে জানে না। ভেতরের রাগও কমছে না। তুবার উপর তার ভীষণ রাগ হচ্ছে। সে জানে তার সামনে থাকলে রাগ আরো বাড়বে, তাই দরজা বন্ধ করে সে চলে গেল। কয়েক গ্লাস ড্রিঙ্ক আর সিগারেট খেয়ে আহফিন রুমে ফিরে এলো। তুবা তখনও সেখানে বসে কাঁদছে। আহফিন দৌড়ে গেল সেখানে। তুবা তুবা বলে ডাকতে লাগলো তাকে। তুবা কেঁদেই চলছে। আহফিন চেষ্টা করছে তুবার মুখ নিজের দিকে ফেরাতে, কিন্তু তুবা তাকে ছুতেও দিতে চাইছে না। জোরাজোরির পর আহফিন সফল হলো। তুবা দুই গালে হাত রেখে তার দিকে মুখ করালো, কিন্তু তুবা তাকালো না। তুবা, তুবা তাকাও আমার দিকে, তুবা তাকাও। তুবা আমার ভীষণ রাগ উঠে গিয়েছিল। তুবা আমি বুঝে উঠতে পারিনি। তুবা এমন করবো না, তো লেগেছে খুব, তাই না? তুবা ছিটকে তার হাত সরিয়ে দিল। লাল লাল পানি ভর্তি চোখ নিয়ে সে আহফিনের দিকে তাকালো। চোখ আর নাক একদম রক্তের মতো লাল টুকটুকে হয়ে আছে, যেন রক্ত জবা। কান্নাজড়িত কণ্ঠে তুবা বলল, আপনি আমাকে ছোবেন না। আপনি কেন আমার গায়ে হাত তুলবেন? সেই সম্পর্ক আপনার সাথে আমার নেই। আপনার সাথে আমার শুধু টাকার সম্পর্ক, আর আপনার কোনো অধিকারও নেই আমাকে মারার। সেখানে আপনি... শব্দ করে কেঁদে উঠল তুবা। আহফিন শান্ত হয়ে বলল, অধিকার তো থাকতেও পারে। কিসের অধিকার? কোনো অধিকার নেই আপনার। সব অধিকারের কি নাম হয় তুবা? তুবা আরো কাঁদতে লাগলো। আহফিন খেয়াল করলো তুবার গালে তার আঙুলের ছাপ পড়ে গেছে, চাঁদের গায়ে এক টুকরো দাগ, গলাতেও দাগ পড়ে গেছে। আহফিন ফ্যাল ফ্যাল করে সেগুলো দেখছে। হঠাৎ তুবার পাশের দিকের দেয়ালে আহফিন ঘুষি মারল। চমকে গেল তুবা, কান্না বন্ধ করে পাশ ফিরে তাকালো। ততক্ষণে 2-3টা ঘুষি দেওয়া হয়ে গেছে আহফিনের। অনবরত দিতেই লাগলো ঘুষি। তুবার এবার ভয় হলো। ভীত নয়নে সে লোকটার দিকে তাকালো। কি ভয়ঙ্কর দেখতে লাগছে। তুবা না করলো এমন করতে, শুনলো না আহফিন। তুবা আহফিনের হাত ধরলে সে থেমে যায়। তুবা ঢোক গিলে আহফিনকে দেখতে লাগলো। হাতের দিকে তাকায় দেখতে পেল আঙুলের হাড়ের সাথে লেগে থাকা চামড়ায় লাল বর্ণ ধারণ করেছে, লাল বর্ণ বের হবে বলে। তুবা কান্না বন্ধ করে দিল। আহফিন তুবাকে শান্ত স্বরে বলল, তুবা, আজ আমি আমার দরকারে তোমাকে এখানে ডাকিনি। বিশ্বাস করো, আমি তোমায় কিছু জিজ্ঞেস করতে ডেকেছিলাম। তোমাকে আমি আজ এদিমখানে দেখেছিলাম, তাই ঠিক আছে? ভ্রু কুঞ্চন করলো তুবা। এই লোক বদ্ধ উন্মাদ। আহফিন তুবার দাগ পড়া গালে হাত দিতে গেলে সরিয়ে নিল সে। বলেছি না আপনি আমাকে ছোবেন না। আমি আপনার কাছে আর আসতে চাই না। দূরে সরুন, যেতে দিন আমাকে। সরুন বলছি। কাঁদতে কাঁদতে বলল তুবা। আহফিন সরে গেল। গিয়ে দরজা লক করে তুবাকে দেখিয়ে চাবি তার পকেটে ভরে নিল। সরে এসেছে, বাধা দিচ্ছি না, যেতে পারো। রাগে তুবার শরীর জ্বলে যাচ্ছে। আপনি এসব করতে পারেন না। দরজা খুলে দিন।
কি হলো, দরজা খুলে দিন। তুবার চিৎকার শুনেও না শুনে আহফিন, সে শান্ত। তুবা এগিয়ে গেল আহফিনের কাছে। কেন এমন করছেন আপনি? চাবিটা দিন। চাবি আমি দিতে পারবো না। এছাড়া কিছু বলা থাকলে বলো। রাগে তুবা কিটমিট করছে, মেজাজ চড়া হয়ে যাচ্ছে তার। তুবা আরো কয়েকবার বললেও আহফিন সাড়া দেয়নি। চাবি বালিশের নিচে রেখে সেখানে শুয়ে পড়ল সে। তুবা বিছানায় উঠে চাবি নিতে গেলেও আহফিন হাত দিয়ে সরিয়ে দেয় তাকে। তুবা ফের গেল। এবার আহফিন তার হাত ধরে তুবাকে শুইয়ে দিল। নিজে তার উপর উঠে হাত বাড়িয়ে ড্রয়ার থেকে স্যাভলন নিয়ে মলমটা নিল। তুবা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছিল। আহফিন মলম বের করে তুবার গালে দিতে চাইলেও সে আহফিনের পিঠ খামচে ধরে মাথা নাড়াতে থাকলো। আহফিন ধমক দিয়ে তাকে চুপ থাকতে বলল। শান্ত হয়ে থাকো তো। আহফিন তুবার গালে ও গলায় মলম লাগিয়ে দিল। তুবা ঠান্ডা অনুভব করলো, জ্বালাটা কমেছে বোধহয়। সেও শান্ত হলো। আহফিনের পিঠ থেকে নিজের হাত সরিয়ে নিল। আহফিন তুবার ভিজে চোখের দিকে অপলক তাকিয়েছিল। তুবা কঠিন গলায় তাকে সরতে বলল। সে উঠে পিঠে হাত দিয়ে বলতে লাগলো, উফ, আমার পেট থেকে তো তুমি রাক্ষসের মতো রক্ত বের করে ফেলেছ। সুযোগ পেয়ে যেই হাত বাড়ালো বালিশে, অমনি খপ করে ধরলো আহফিন। আজ বলবে, তারপর এখান থেকে যাবে। কাল সারাদিন যদি না বলো তো আটকে থাকবে। কেন আপনি এমন করছেন বলুন না। আর আমার কথা শুনলে আপনার কি এমন হবে? কিছু হবে না, তবু আমি শুনতে চাই, বলো। হবে না যেহেতু শোনার কি দরকার? তা জানি না, আমি শুনতে চাই। তুবা এইটুকু বুঝে গেছে এই লোক বড্ড ঘাটতেরা, তেমনি উন্মাদ, অসুস্থ মস্তিষ্কের মানুষ। না বললে হয়তো যেতেও দেবে না, কিন্তু তার বলতে ইচ্ছে করছে না। আবার ভাবছে মনের চাপা কথাগুলো তো গাছের সামনে বললেও হালকা লাগে, আর এ তো নিজ থেকে শুনতে চাইছে, জলজান্ত একটা মানুষ। তুবা স্থির হলো, ধীর পায়ে সোফায় গিয়ে বসলো। আহফিন বিছানায় পা হেলিয়ে তুবার দিকে ঝুঁকে বসলো। তুবা বলতে শুরু করেছে। শুনেছি আমার জন্মের পর মা রক্ত শূন্যতার অভাবে মারা যান। আমার শরীর নাকি খুব খারাপ ছিল। অনেক কিছুর পর নাকি আমার দম ফিরে। বাবাই আমাকে বড় করেছেন। তারপর বাবা আবার বিয়ে করলেন, কারণ আমার দেখাশোনার পর বাবা ব্যবসাটা ঠিক করে চালাতে পারছিলেন না। সৎ মা আসেন ঘরে, আমিও বড় হতে থাকি। ওনার ঘর থেকে ছোট্ট একটা বাচ্চার জন্ম হয়, তুষি, আমার নিজের বোন। কখনো ওকে আমার থেকে আলাদা করিনি, নিজের মতো ভালোবাসি ওকে। একটু একটু করে বড় করি নিজ হাতে। মায়া আরও বসে পড়লো তার উপর। ভালোই চলছিল দিন। ইন্টারে উঠতে বাবা মারা যান স্ট্রোক করে। তারপর থেকে একেবারে এতিম হয়ে যাই আমি। বাবার দেয়া যা ছিল আস্তে আস্তে শেষ হতে থাকে। কি করব বুঝতে পারছিলাম না। ততদিনে অনার্স প্রথম বর্ষে উঠে যাই আমি। অনেক খুঁজেও একটা চাকরি পাইনি, সংসার চলে না। আমার খুটখুটানি কথা বাড়তে থাকে, উঠতে বসতে কথা। আমি লেখাপড়া করে নাকি সব টাকা নষ্ট করে দিয়েছি। সংসার, বোনের ঔষধ, আমার পড়া কিছুই চলছিল না। প্রতিদিন যেতাম সব জায়গায় কাজের খোঁজে। অবশেষে যাও একটা চাকরি পেলাম, বেতন খুব সীমিত, টেনে টুনে চলে কোনো রকম। বোনের চিকিৎসা তেমন চলে না, একদিনের ঔষধ আনলে অন্য দিনেরটা আনা যায় না। তবুও দিন চলছিল। কিন্তু আমার জীবনে কাল চলে আসে এক বর্ষার রাতে। সেই 10 থেকে পাড়ার এক ছেলে বিরক্ত করতো আমায়, লেগেই থাকতো। বাবা চলে যাওয়ার পর তার পাগলামি আরও বাড়তে থাকে। দিন দিন সে পিছু ঘুরতেই থাকে। বিয়ে করতে চায় আমাকে। বখাটে ছেলে ছিল সে, একদম বকে যাওয়া ছেলে। তাকে আমি সহ্য করতে পারতাম না। আমায় হুমকি দিতে লাগলো, মেরে ফেলবে, তুলে নিয়ে বিয়ে করবে, আরও কত কি। নিজেকে বাঁচাতে এক লাইন বেশি বলে ফেলেছিলাম। তাকে বলেছিলাম আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আমাকে যেন আর বিরক্ত না করে সে। তারপর থেকে কিছুদিন সে আমার পিছু নেয় না। অবাক হয়েছিলাম, ভেবেছিলাম আমার কথা সে বিশ্বাস করেছে, কিন্তু তবুও ভেতরে কেমন যেন ভয় হতো। তাকে আমি কয়েকটা চড়ও দিয়েছিলাম, তবুও সে পিছু আসতোই। কিন্তু তার এমন নীরব শান্ত থাকা ভয় হতোই। একদিন অফিস থেকে ফিরছিলাম, রাত 9টা বেজে গিয়েছিল। সেদিন তুবার কথা আসছিল না, শূন্যে তাকিয়ে সে কাঁদছিল। আফিন খেয়াল করলো এত ঠান্ডা বাতাসেও তুবার কপালে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। আফিন তাড়াতাড়ি করে তার রুমে থাকা ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করলো। গ্লাসটা তুবার দিকে এগিয়ে দিলেও সে আগের মতো পলক না পড়া চোখে শূন্যে তাকিয়ে রইল। তুবা আরও বেশি কাঁপতে শুরু করেছে বলে আফিন তার পাশে গিয়ে বসলো। তুবার গায়ে হাত দিয়ে তাকে মৃদু ধাক্কা দিয়ে ডাকলো। তুবা সাড়া দেয়নি। আফিন বার কয়েক তুবাকে ডেকে গ্লাসটা তার মুখের সামনে ধরলো। কাপা ঠোঁটে তুবা ঢক ঢক করে পানিটা খেয়ে নিল। তুবা তুবা
তো শুনতে পাচ্ছ আমার কথা? বেখেয়ালি মনে তুবা বলতে লাগলো, সে বৃষ্টির রাতে রনি আমাকে আমাকে রেপ করলো। আমি সেদিন আমার সব কিছু হারিয়ে ফেললাম, আর আমার জীবনটা কালো অধ্যায়ে ছেয়ে যায়। চিৎকার করে বলতে বলতে তুবা কেঁদে উঠল। বাইরে ভারী বৃষ্টি হচ্ছে, আকাশ ফেটে বজ্রপাত হচ্ছে, সেই সাথে তুবার চিৎকারও ভেসে আসছে। সব মিলিয়ে বিকট শব্দ। আফিনের কান জ্বলে যাচ্ছে তুবার চিৎকার করা কান্নার শব্দে। তুবা শক্ত করে আফিনের হাত খামচে ধরে কান্না করছে। আফিন তুবাকে বুকের সাথে আগলে নিল। শীতল বুক পেয়ে তুবা আজ মন মতো কাঁদছে, গলা চিরে কান্না বের হচ্ছে। আফিনের বুক তুবার চোখের পানিতে ভেসে যাচ্ছে। আফিনের ভেতরে খুব কষ্ট লাগছে, জ্বালাও হচ্ছে তুবার কান্নায়। একদিকে তুবা চিৎকার করে কাঁদছে, অন্যদিকে আফিনের কষ্ট গলায় দলা পাকিয়ে শ্বাস রোধ করছে। ঢোক গিলতেও বাধা পাচ্ছে সে। তুবাকে আরো শক্ত করে আঁকড়ে ধরলো। দীর্ঘ সময় পার করে কাঁদতে কাঁদতে তুবা হেঁচকি তুলে ফেললো। আফিনকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে ফাঁকা হয়ে বসলো। তুবার অবস্থা দেখে আফিন তাকে আবারও পানি এনে দিল। অল্প একটু পানি খেয়ে সে দীর্ঘশ্বাস ফেললো। চোখ মুখ ফুলে একাকার, ভীষণ জ্বলছে। নাক টেনে তুবা আবার বলতে লাগলো, পাড়ায় এই কথা ছড়িয়ে পড়লো। বাড়িতে এসে লোকে বাজে কথা বলতো, বাজেভাবে ইঙ্গিত করতো। জীবনটা একদম নাজেহাল হয়ে গিয়েছিল আমার কদিনে। নিজেকে ঘরবন্দি করি, তবুও হলো না। আম্মা লোক তাড়িয়ে দিলেও এসে আমাকে বাজে কথা শোনাতো। একমাত্র তুষি তখন আমার হাতে হাত রেখে কেঁদেছিল। দিন যেতে থাকে, আবার চাকরিতে যাই। ওখানেও রনি বসকে এসব কথা বলে এসেছিল। বস আরও পেয়ে বসে, সে আমাকে তার সাথে বেড শেয়ার করতে বলল। আফিন চোখ বন্ধ করে আনলো। তুবা কি বলছে সব? অনেকটা ধকল খেয়ে মেয়েটা এখানে এসেছে। তুবা বলা শুরু করলো, আমি সেদিন রাগে দুঃখে বসকে চড় মারি। চাকরি ওখানেই ইতি হয়, আবারও কাজ খুঁজতে থাকি। কিন্তু অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্টকে তো আর কেউ চাকরি দিয়ে দেবে না। আগেটা না হয় ভাগ্যের জোরে পেয়ে গিয়েছিলাম, ভাগ্য তো আর সবসময় ধরা দেয় না। বলে তুবা তাচ্ছিল্যের ভাবে হাসলো। আফিন সেই হাসির দিকে অপলক তাকিয়ে রইল। দিনের পর দিন যা চাকরি নেই, ঘরে বোনের ঔষধ নেই, খাওয়া নেই, জীবনের এমন হাল আর নিতে পারছিলাম না। অনেকবার চিন্তা করেছি আত্মহত্যা করব, কিন্তু আমি মরে গেলে তুষি আর আম্মা একদম মরে যাবে বেঁচে থেকে। তারা প্রতিদিন মরবে, সে পথে আর হাঁটলাম না। রাস্তায় বের হলে পশুরা তাকিয়ে লালসার হাসতো। আমাকে টাকার বিনিময়ে ওইসব করতে বলতো। আফিন কেন যেন তোমার এই কথাগুলো একেবারেই নিতে পারছিল না। চোখ মুখ শক্ত হয়ে আসছিল বারবার, আর ভেতরে স্ফুলিঙ্গের মতো আগুন উঠছিল। তোমার ঢোক গিলে আবার বলল, অনেক ভেবেছি। সামনে আমার দুইটাই পথ ছিল তখন, হয় নিজের মরে যাওয়া, নয়তো নিজেকে ওই পশুদের কাছে স্বেচ্ছায় বিলিয়ে দিয়ে টাকা আনা। সব দিক ভেবে এটা ছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না। আমি বড্ড অসহায় ছিলাম তখন। পাশে দাঁড়ানোর কেউ ছিল না, মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না আমার। সারাক্ষণ বুকে কান্নার পাথর নিয়ে থাকতাম। আমার ভেতরটা পুড়তে পুড়তে কয়লা হয়ে যাচ্ছিল। বোনের আম্মার না খাওয়া শুকনো মুখগুলি আমাকে আর বিবেকের সাথে লড়তে দেয়নি। মনস্থির করেই নিলাম, প্রতিদিন ওদের মরার চেয়ে নিজেকে মারার পথ খুঁজে নিলাম লীলা আপার কাছ থেকে। একদিন পর সে কল দিয়ে আমাকে জানালো, আপার বাসার ঠিকানা দিল। নষ্ট রাস্তার মেয়ের মতো ছুটে এলাম আপনার কাছে দেহ বেছে টাকা নিতে। আফিন এবার তোমাকে ধমক দিয়ে চুপ থাকতে বলে। তোমার অস্ত্রসিক্ত নয়নে খানিক হেসে বলল, আপনি না শুনতে চেয়েছিলেন, তবে শ্শ্, আমি আর শুনতে চাই না। কেন শুনতে চান না? শুনুন। তোবা শাট আপ, আর কোনো কথা না, চলো ঘুমাবে। সে আফিনের কথা শুনলো না, বলতে লাগলো, আর এক বর্ষার কালো রাত চলে এলো জীবনে। এই কালো রাত সারা জীবনকে কলুষিত করার রাত ছিল। বর্ষার এক রাতে আমি আপনার কাছে ছুটে এলাম। কেন? দেহ বিলিয়ে টাকা নিতে। তোবা একদম চুপ, আর একটা কথা না, এবার মুখ বন্ধ করো। কেন? চাঁদ দেখতে পারে না? চাঁদের গায়ের কলঙ্ক দেখতে পারেন না? আমি একটা বাজে মেয়ে, একজন ধর্ষিতা, প্রস্টিটিউট। শেষের কথাটা আফিনের গায়ে আগুন ধরিয়ে দিল। সে তোমার গাল চেপে ধরে বলল, তুই ধর্ষিতা না, বুঝেছিস? তুই ধর্ষিতা না। তুবা আফিনের দিকে তাকিয়ে পাগলের মতো হাসছিল আর বলছিল, আপনি পাগল হয়ে গেছেন, একদম মাথাটা গেছে আপনার। সবাই জানে তুবা ধর্ষিতা, আর এই লোক বলে কিনা আমি ধর্ষিতা না। আফিন তোমার পাগলামি দেখে তার বুকের সাথে ঝাপটে ধরল আর বারবার বলছিল, তুমি ধর্ষিতা না, একদম বাজে কথা বলবে না। তুমি ভার্জিন,
তবু তুমি ভার্জিন ছিলে আমার কাছে আসার আগে। সেদিনের বর্ষার রাতে আমার কাছে আসার আগেও তুমি ভার্জিন ছিলে। তবু শান্ত হও, শান্ত হও প্লিজ।